অষ্টম শ্রেণীর ছাত্ররা দেখো যে তোমাদের আমি আগের দিন পাশ্চাত্য শিক্ষার বিস্তারে কিছু আলোচনা করেছিলাম। আজকে তারপর থেকে যতখানি আলোচনা করেছিলাম তারপর থেকে আমি করছি। দেখো, এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে পড়াতেন। ঠিক আছে, তাহলে দাগ মারো, ফোর্ট উইলিয়াম কলেজে কারা কারা পড়াতেন? এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্য এবং শ্রীরামপুর মিশনের উইলিয়াম কেরি। ঠিক আছে, তার পাশাপাশি 1801 খ্রিস্টাব্দ থেকে বিভিন্ন স্থানীয় পণ্ডিতদেরও ওই কলেজে নিয়োগ করা হয়। ঠিক আছে, 1829 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ কলকাতায় এসে অনেকগুলো মিশনারি স্কুল তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। সেগুলির মধ্যে সবথেকে বিখ্যাত ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন। ঠিক আছে, সংস্কৃত পণ্ডিত থমাস হেমান হোরাস উইলসনের নেতৃত্বে 1824 খ্রিস্টাব্দে কলকাতায় কিন্তু সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হয়। এখন প্রসঙ্গত এই যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠিত হয়েছিল, এটা পরবর্তীকালে এর নাম হয়েছিল হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। ঠিক আছে, এবং এটি প্রতিষ্ঠা করেছিলেন আলেকজান্ডার ডাফ। ঠিক আছে, এবার দেখো কলকাতার সংস্কৃত কলেজে পঠন পাঠন শুরু হলো 1824 খ্রিস্টাব্দে। এই কলেজের মূল উদ্দেশ্য ছিল সংস্কৃত সাহিত্যের চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সংস্কৃত কলেজের মূল উদ্দেশ্য কী ছিল? না, সংস্কৃত সাহিত্যের চর্চার পাশাপাশি পাশ্চাত্য জ্ঞানের বিকাশ ঘটানো। ঠিক আছে, এই জায়গাটা দাগ মারবে। 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করল। ঠিক আছে, এই কমিটি ভারতবর্ষের শিক্ষা বিস্তারকে গুরুত্বপূর্ণ মনে করে কয়েকটি প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে আরও দুটি সংস্কৃত কলেজ ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ঠিক আছে, 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ তৈরি করা হলো। তাহলে এগুলো সব ইম্পর্টেন্ট কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ার ওই কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হয়েছিলেন। পাশাপাশি কলকাতা শহরে শিক্ষিত ধনী বেশ কিছু ব্যক্তিবর্গ হিন্দু কলেজ পরিচালনার সঙ্গে যুক্ত হয়েছিলেন। রাজা রামমোহন রায়ও হিন্দু কলেজে কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন। 1823 খ্রিস্টাব্দে রাজা রামমোহন লর্ড আমহার্স্টকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে রামমোহন সংস্কৃত শিক্ষা ও সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। তাহলে বুঝতে পারছো যে রামমোহনও কিন্তু সংস্কৃত কলেজের শিক্ষা তিনি চাইছিলেন না। ঠিক আছে, এবার দেখো ওপরে এর টুকরো কথা দেয়া আছে, উইলিয়াম কেরি ও ব্যাপটিস্ট মিশন। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের পাশাপাশি শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়েছিল। শ্রীরামপুরে মিশনারিরা ব্রিটিশ কোম্পানির তরফে শিক্ষা বিস্তারের বিভিন্ন উদ্যোগে সামিল হন। নিজেদের মুদ্রণযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষা বিভিন্ন লেখা ছাপাতে শুরু করেন। শ্রীরামপুরের মিশনারিদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম কেরি। তিনি ভারতীয় মহাকাব্যগুলি ইংরেজি ভাষায় অনুবাদ করেছিলেন। তাছাড়া বাইবেলের একটি অংশকে বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ করেছিলেন কেরি। 1778 খ্রিস্টাব্দে হালেদের লেখা বাংলা ব্যাকরণ বিষয়ক বইটিকেও সম্পাদনা করে প্রকাশ করেছিলেন কেরি। ঠিক আছে, তাহলে এই যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে উইলিয়াম কেরি এবং ব্যাপটিস্ট মিশনারিদের একটা বিশাল ভূমিকা ছিল। ঠিক আছে, কারণ ব্যাপটিস্ট মিশনারিদের মধ্যে কিন্তু পরিচয় হচ্ছে উইলিয়াম কেরি, ওয়ার্ড এবং মার্সম্যান এরা। যাই হোক, তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে শিক্ষার একটা বিস্তার তখন ঘটেছিল। ঠিক আছে, এরপর থেকে দেখো 1835 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার করতে থাকে। 1839 খ্রিস্টাব্দে একটি প্রতিবেদনে সরাসরি বলা হয় যে ইংরেজি শিক্ষার বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে, তবে তার পাশাপাশি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বছরে সরকারি অনুদান বরাদ্দ করা হবে। ইংরেজি ভাষার পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষাতেও পড়াশোনা করার অধিকার শিক্ষার্থীদের দেওয়া হয়। তবে 1844 খ্রিস্টাব্দ নাগাদ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে কত খ্রিস্টাব্দে ইংরেজি ভাষা জ্ঞানকে আবশ্যক বলে ঘোষণা করা হয়? না, 1844 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছ? ইংরেজি ভাষাকেন্দ্রিক শিক্ষাচর্চা নীতির পেছনে লর্ড মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনটি ছিল গুরুত্বপূর্ণ। এবার দেখো এই মেকলের প্রতিবেদনে কি বলা হয়েছে।
1835 খ্রিস্টাব্দের 2রা ফেব্রুয়ারি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি টমাস ব্যারিংটন মেকলে ভারতবর্ষে শিক্ষার প্রসঙ্গে একটি প্রতিবেদন বা মিনিট পেশ করেন। সেই প্রতিবেদনে মেকলে বলেছিলেন, ভারতবর্ষে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই ঔপনিবেশিক প্রশাসনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। সেই শিক্ষিত মধ্যবিত্তরা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ ও নৈতিক আচরণের দিক থেকে হবে ব্রিটিশ, এমনটাই আশা করেছিলেন মেকলে। তার প্রতিবেদনে মেকলে জানিয়েছিলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ভারতীয় ভাষায় শিক্ষার চর্চা করবে তারা কোনো সরকারি অনুদান পাবে না। মেকলেও সংস্কৃত কলেজে বিলুপ্তির পক্ষে সওয়াল করেছিলেন। বাস্তবে মেকলের ধারণা ছিল ব্রিটিশরাই জাতিগতভাবে উন্নত এবং তাদের হাত ধরেই উপনিবেশ হিসেবে ভারতে আধুনিকতা আসবে। সে কারণেই প্রতিবেদনে মেকলে ভারতের প্রচলিত জ্ঞান চর্চাকে হেয় করেছিলেন। আসলে মেকলে তার যে মতামতটা সেটা কেন দিয়েছিলেন, কারণ বেন্টিংয়ের অনুরোধ। বেন্টিং কেন মেকলেকে বলেছিলেন, কারণ হচ্ছে আমি আগেই বলেছি, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য কোম্পানি ব্রিটিশ সরকার একটা চার্টার অ্যাক্ট প্রকাশ করেছিল 1813 খ্রিস্টাব্দে। সেখানে 1 লক্ষ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল। এখন এই 1 লক্ষ টাকা কোন শিক্ষাখাতে ব্যয় করা, প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা, এই ব্যাপারে কিন্তু তখন একটা বিতর্ক দানা বাঁধে এবং সেই বিতর্কের নিষ্পত্তির জন্যই কিন্তু বেন্টিং মেকলেকে দায়িত্ব দিয়েছিলেন। মেকলে কিন্তু যে থিওরিটা দিয়েছিলেন সেটা তার থিওরি ক্রম পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া শিক্ষানীতি বা ফিল্ট্রেশন থিওরি নামে খ্যাত। এবং তারপরে দেখব যে মেকলে কী বলেছিলেন। তিনি বলেছিলেন যে জল যেমন ছাদে জমলে সেই ছাদ থেকে চুইয়ে চুইয়ে নিচের দিকে নামে, তার মধ্যে শিক্ষাও কিন্তু সেইভাবে উচ্চবিত্ত শ্রেণী থেকে একবারে নিম্নবিত্ত শ্রেণীতে প্রসারিত হবে। তিনি ভেবেছিলেন যে উচ্চবিত্তরা যদি শিক্ষা লাভ করে তাহলে তাদের দ্বারা মধ্যবিত্তরা শিক্ষা লাভ করবে, এবং মধ্যবিত্তরা যদি শিক্ষা লাভ করে তাহলে নিম্নবিত্তরাও কিন্তু শিক্ষা লাভ করবে। অর্থাৎ তিনি চেয়েছিলেন যে ওপরতলা থেকে একবারে নিচতলায় শিক্ষা যেন এইভাবেই প্রসারিত হয়। তার এই নীতি কিন্তু ক্রমপরিশ্রুত নীতি বা ফিল্ট্রেশন থিওরি নামে খ্যাত। ঠিক আছে, যাই হোক, মেকলের প্রস্তাবকে বেন্টিং স্বাগত জানান এবং তারপরে কিন্তু দেখা যাবে ভারতে শিক্ষা বিস্তারের ব্যাপারে একটা উদ্যোগ দেখা যায়। তাহলে এই উদ্যোগটা কীরকম আমরা পরের আলোচনা থেকেই দেখব। 19বিংশ শতকের 4 ও 5 দশকের ক্রমেই সরকারি উদ্যোগে শিক্ষা বিস্তার হতে থাকে। 1843 খ্রিস্টাব্দে বাংলায় কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয়। ক্রমেই কাউন্সিল নিয়ন্ত্রিত বিদ্যালয় ও তার ছাত্র সংখ্যা বেড়ে চলে। পাশাপাশি শিক্ষাখাতে সরকারি বরাদ্দের পরিমাণ বেড়ে চলে, তবে সেই ব্যয় বরাদ্দ প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। এরপরে দেখো হচ্ছে টুকরো কথা উডের প্রতিবেদন। এবার দেখো, এই সময় 1854 খ্রিস্টাব্দে জুলাই মাসে বোর্ড অফ কন্ট্রোলের যে সভাপতি চার্লস উডের নেতৃত্বে একটি শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন কিন্তু পেশ করা হলো ব্রিটিশ সরকারের কাছে। এবং সেই প্রতিবেদনে চার্লস উড কিন্তু যে কথাগুলো বলেছিলেন সেটা চার্লস উডের ডেসপ্যাচ নামে খ্যাত। এবং এই ডেসপ্যাচটি এত গুরুত্বপূর্ণ যে এরপরেই কিন্তু ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা দ্রুত বিস্তার করতে থাকে। এবং এই জন্য চার্লস উডের ডেসপ্যাচকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে একটা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করা হয়। কারণ চার্লস উড তাহলে ডেসপ্যাচে কী বলেছিলেন সেটা আমি একটু আলোচনা করে দেখি। তিনি বলেছিলেন যে প্রত্যেকটা প্রেসিডেন্সি একটি করে ইউনিভার্সিটি তৈরি করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে তিনি বলেছিলেন প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে হবে। 3 নম্বর বলেছিলেন যে নারী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। 4 নম্বর বলেছিলেন হচ্ছে শিক্ষক শিক্ষণের ওপর তিনি জোর দিয়েছিলেন। শিক্ষক শিক্ষণ কেন? কারণ যেসব শিক্ষকরা তারা বিদ্যালয়ে শিক্ষা দিতে আসবে তারা তো প্রশিক্ষিত না হলে কিন্তু শ্রেণীকক্ষে ছাত্রদেরকে পাঠদান করা যায় না। এবং সেই জন্য শিক্ষকদের একটা বিশেষভাবে প্রশিক্ষণের জন্যই তিনি কিন্তু জোর দিয়েছিলেন। সেই জন্য তিনি শিক্ষক শিক্ষণের ওপর একটা জোর দেন। আরেকটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে যে এই যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে, সেখানে বিদ্যালয় গড়ে উঠবে, সেগুলো সরকারি সরকার সেখানে অনুদান দেবে। ঠিক আছে, এইভাবে দেখা যাবে যে ফলাফল কী হলো না, চার্লস উডের ডেসপ্যাচে ফলে ভারতবর্ষে শিক্ষার দ্রুত বিস্তার ঘটল।
বহু প্রাথমিক বিদ্যালয় তৈরি হলো, মাধ্যমিক বিদ্যালয় তৈরি হলো, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার ডিসপ্যাচ অনুসারে কিন্তু 3টে প্রেসিডেন্সিতে 3টে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় তৈরি হলো, ঠিক আছে। এবং এই 3টে ইউনিভার্সিটি হলো হচ্ছে বাংলা প্রেসিডেন্সিতে হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি, আর বোম্বাই প্রেসিডেন্সিতে হচ্ছে বোম্বাই ইউনিভার্সিটি, আর মাদ্রাজ প্রেসিডেন্সিতে হচ্ছে মাদ্রাজ ইউনিভার্সিটি। এবং এই 3টে ইউনিভার্সিটি কিন্তু একই বছরে কিন্তু তৈরি হয়েছিল, 1857 খ্রিস্টাব্দেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। আমি এখানে উডের প্রতিবেদনটা বলে দিলাম, তোমরা একটু শুনে নেবে, ঠিক আছে। এরপরে দেখো পরেরটা আছে, পরের পাতায় আমি যাচ্ছি। বোম্বাই প্রেসিডেন্সিতে গোড়া থেকেই অবশ্য ভারতীয় ভাষার মাধ্যমে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চায় জোর পড়েছিল। সেখানে ব্রিটিশ প্রশাসকেরা মনে করতেন কেবল বোম্বাই শহরের মধ্যেই ইংরেজি ভাষায় পড়াশোনার দাবি তৈরি হয়েছে, ফলে বোম্বাই শহরের বাইরে অন্যান্য জায়গায় দেশীয় ভাষাতেই শিক্ষাচর্চা হওয়া উচিত, ঠিক আছে। 1853 খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাই প্রেসিডেন্সিতে অনেক স্কুলেই মাতৃভাষায় পড়াশুনো করার ব্যবস্থা ছিল। মাদ্রাজ প্রেসিডেন্সিতে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগে শিক্ষার প্রসার ঘটেছিল। ঔপনিবেশিক প্রশাসনের তরফে গৃহীত শিক্ষা বিস্তার নীতির কতগুলি জরুরি দিক ছিল। ওই শিক্ষা বিস্তারের উদ্দেশ্য ছিল সমাজে কিছু সংখ্যক মানুষকে শিক্ষিত করে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামোর সঙ্গে সংযুক্ত করে নেওয়া। বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। তাছাড়া উচ্চশিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে দেওয়ার ফলে শিক্ষা বিস্তারে গণমুখী চরিত্র তৈরি হয়নি। পাশাপাশি উপযুক্ত প্রায়োগিক প্রশিক্ষণ বা হাতে কলমে শেখার ব্যবস্থা যথেষ্ট না থাকায় কেবল পুঁথিগত চর্চার ওপরই শিক্ষার বিস্তার নির্ভর করেছিল। তাছাড়া পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রতি অনেক ক্ষেত্রেই নির্বিচার সমর্থনের ফলে ভারতীয় প্রচলিত শিক্ষার চর্চা ক্রমে অবলুপ্তির মুখোমুখি হয়েছিল। প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টিকেও অবহেলা করা হয়েছিল ঔপনিবেশিক শিক্ষানীতিতে। ব্যক্তিগত কয়েকদিনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়। তার মধ্যে অন্যতম প্রধান ছিল বিটন সাহেবের উদ্যোগে তৈরি হওয়া বিটন স্কুল, ঠিক আছে। এবার দেখো তাহলে এইটা কিন্তু এখান থেকে তাহলে কী হবে, এটা হচ্ছে ভারতের পাশ্চাত্য শিক্ষার সীমাবদ্ধতা, ঠিক আছে। এইভাবে প্রশ্ন আসতে পারে। কোথা থেকে লিখবে, দেখো যে বাস্তবে সার্বিক গণশিক্ষার কোনো পরিকল্পনা নেওয়া হয়নি, এখান থেকে লিখবে, ঠিক আছে। এখান থেকে একবারে পুরো শেষ, এই যে ব্যক্তিগত কয়েকদিনের উদ্যোগে নারী শিক্ষার বিস্তার শুরু হয়, এত অবধি লিখবে, ঠিক আছে। প্রশ্নটা আসতে পারে হচ্ছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সীমাবদ্ধতা কী ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে উডের প্রতিবেদন, এটা 4 নম্বরে দিতে পারে অথবা 2 নম্বরে দিতে পারে, তোমরা সেইভাবে করে রাখবে। মেকলের প্রতিবেদন, এটা 4 নম্বরে দিতে পারে, 2 নম্বরে দিতে পারে, তোমরা কিন্তু করে রাখবে, ঠিক আছে। এরপরে দেখো হচ্ছে উইলিয়াম কেরিও ব্যাপটিস্ট মিশন, এটাও 4 নম্বরে দিতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দিতে পারে, সেটা হচ্ছে যে 4 নম্বরে দিতে পারে যে ওয়ারেন হেস্টিংসের আমলে ভারতে শিক্ষা বিস্তার কীভাবে হয়েছিল, ঠিক আছে। বা ভারতের প্রাচ্য শিক্ষা বিস্তারে ওয়ারেন হেস্টিংসের ভূমিকা কী ছিল, সেটা কিন্তু তোমরা এভাবে করবে যে এখানে প্রথম থেকে করবে। এই যে নতুন শিক্ষা দেখো রয়েছে না, নতুন শিক্ষা যে পেজ নাম্বার হচ্ছে 44, পেজ নাম্বার 44-এ দেখো নতুন শিক্ষা, প্রথম যে লাইনটা, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন, এখান থেকে লিখবে। এবং একবারে পুরো তোমরা ওই একবারে উইলিয়াম জোনসের যে প্যারাগ্রাফটা দেখো, তার যে শেষ লাইন, সেই সুষম বোঝাপড়ার ভিত্তিতে ঔপনিবেশিক প্রশাসন আরও সুগম হয়ে উঠবে বলে জোন্স মনে করতেন, এত অবধি তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে। এবার এটাকে তোমাদের পয়েন্ট করে লিখতে হবে, সেইভাবে লিখলে কিন্তু তোমরা ভালো নাম্বার পাবে, ঠিক আছে। আর এখানে অনেক শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলো তো আমি আলোচনা করে দেবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এখানেই রাখছি, পরের দিন আবার তোমাদের সঙ্গে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনায় আসবো, ঠিক আছে।